নমস্কার, আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা শব্দভাণ্ডার। তার তৃতীয় পর্ব এটি। আজকের বাংলা শব্দভাণ্ডারের এই তৃতীয় পর্বে আমরা আলোচনা করব মূলত আগন্তুক শব্দ। এর সাথে সাথে জুড়ে থাকবে দেশীয় শব্দ ও নবগঠিত শব্দ। আসলে বাংলা ভাষার একটা বড় অংশ জুড়ে আছে এই দেশীয় শব্দ, আগন্তুক শব্দ ও নবগঠিত শব্দ। তাদেরকে নিয়েই আজকে আমাদের আলোচনা। এই আলোচনার বিষয় হিসাবে প্রথমে আমরা দেখব নিজস্ব দেশি শব্দের জায়গাগুলো, এরপর আগন্তুক বা কৃতঋণ শব্দ, যারা মূলত বাংলা ভাষা সৃষ্টির পর এসেছে। প্রাদেশিক শব্দ হিসাবে অনার্য, আর্য ভাষা থেকে যেমন এসেছে, তেমনি বিদেশি শব্দ হিসাবে এশিয়া এবং ইউরোপের বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষায় শব্দ এসেছে। আর সবশেষে আমরা দেখব বাংলার নিজস্ব নবগঠিত শব্দ, বাংলা ভাষা গঠনের পর যাদেরকে আমরা নিজেরা তৈরি করেছি, গড়ে তুলেছি। তাহলে সারসংক্ষেপে দেখে নিই যে কী কী আমাদের আলোচনার প্রধান জায়গা। বাংলা ভাষা সম্ভবত পৃথিবীর একমাত্র ভাষা যার বিপুল ব্যাপ্তি, বিপুল জনসংখ্যার ভিত্তি থাকা সত্ত্বেও যে ভাষা কখনো সেই হিসাবে শাসকের ভাষা হয়ে ওঠেনি। যখন বাংলা ভাষার প্রথম আদি পর্ব গড়ে উঠছে, যখন নবম, দশম, একাদশ শতকে বাংলা ভাষা তার নিজস্বতার জায়গাটাকে নির্মাণ করছে, তখন এখানে পাল শাসন ছিল। এই পাল রাজাদের শাসনে দেবপাল, ধর্মপাল, মহীপাল এই রাজাদের শাসনের আমলে বাঙালি জাতি সেই সময়ে বাংলা থেকে গোটা উত্তর ভারত জুড়ে পাল সাম্রাজ্যের বিস্তার করেছিল। এই সময়ই বাংলা ভাষা গড়ে ওঠে। এরপরে আসে ব্রাহ্মণ্য সেন রাজাদের কাল। ব্রাহ্মণ্য সেন রাজারাও সেই অর্থে বাঙালি ছিলেন না, তারা ছিলেন মূলত কর্ণাট দেশীয়। সেজন্য তারাও চেষ্টা করেছেন বাংলাতে শাসনের ভাষা হিসাবে সংস্কৃত ভাষাকে এবং ব্রাহ্মণ্যতন্ত্রকেই প্রাধান্য দিতে। সেন রাজাদের পর আসে ইসলামী শাসন। ইসলামী শাসনে স্বভাবতই প্রাধান্য পেয়েছে ফার্সি রাজভাষা হিসাবে, এছাড়া আরবি শব্দ ইসলাম ধর্মের ভাষা হিসাবে, এবং তুর্কি এবং অন্যান্য যারা এসেছেন মঙ্গল, উজবেক, তাদের ভাষার শব্দ। এবং তারপরে ইউরোপিয়ান শাসন। ইউরোপিয়ান শাসনেও ব্যবহৃত হয়েছে মূলত ইউরোপিয়ান ভাষার শব্দ। কিন্তু তারপরও বাংলা ভাষা তার নিজস্ব সমৃদ্ধি গড়ে তুলেছে। বাংলা ভাষার এই দিকটি আলোচনা করতে গিয়ে প্রমথ চৌধুরী লিখেছিলেন যে ফার্সি শব্দ তালাক দিলে বাংলা ভাষার সংসার অচল হয়ে পড়ে। এই কথাটিকে বুঝলেই এই আগন্তুক শব্দ বা কৃতঋণ শব্দের গুরুত্ব বাংলা শব্দভাণ্ডারে কতটা সেটা আমরা বুঝতে পারি। এই আগন্তুক বা বিদেশি শব্দের তালিকা অভিধান তৈরি করেছে 2015 সালে বাংলাদেশের ঢাকা বাংলা একাডেমি। এই বিদেশি শব্দের অভিধানে তারা প্রায় 8,500 বিদেশি শব্দের ভুক্তি করেছে। এর বাইরেও আরও অনেক দেশীয় শব্দ থেকে গৃহীত বাংলা শব্দ রয়েছে, অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য প্রাদেশিক অঞ্চল থেকে গৃহীত বাংলা শব্দও রয়েছে। সুতরাং বাংলা শব্দের যে মূল অভিধান, যাতে আমরা প্রায় 1.5 লক্ষাধিক শব্দকে ভুক্তি করে থাকি, তার মধ্যে অন্তত প্রায় 1010 ভাষা শব্দ দেখতেই পাবো যারা এসেছে অন্য সব ভাষা থেকে আগন্তুক হিসাবে। বাংলা ভাষার এই যে শোষণ ক্ষমতা, বাংলা শব্দভাণ্ডারের একটা বিশেষ দক্ষতার দিক যে খুব সহজেই আমরা নতুন দেশি বা বিদেশি ভাষার সংস্পর্শে এসে সেই ভাষার শব্দকে আমরা আমাদের বলে গ্রহণ করতে পেরেছি। বাংলা শব্দভাণ্ডার নতুন বিদেশি এবং দেশি শব্দকে শোষণ ক্ষমতার জন্য গ্রহণ করে নিজের করে নিতে পেরেছে। এই দক্ষতার জন্যই বাংলা ভাষার এই ব্যাপ্তি এবং বিস্তৃতি সম্ভব হয়েছে। এই অংশ পাঠের, অর্থাৎ বাংলা আগন্তুক শব্দ পাঠের উদ্দেশ্য হিসাবে বলতে পারি যে বাংলা ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যার উৎস নির্দেশ প্রায় অসম্ভব। এদেরকে কখনো কোনো ভাষাতাত্ত্বিক যেমন বলছেন এগুলো অব্যুৎপত্তি শব্দ, এদেরকে তিনি মৌলিক শব্দও বলছেন। তার বাইরে রয়েছে আরেকটা অংশ আগন্তুক শব্দ, যারা অন্য ভাষা থেকে ভারতবর্ষে আসছে। এর একটা হলো ইন্দো ইরানীয় উৎস থেকে আসা, ভারতবর্ষের অন্যান্য ভাষা থেকে আসা শব্দ, এবং
বাংলা ভাষার বাইরে অর্থাৎ ইন্দো ইরানি উৎসের বাইরে অন্যান্য যে প্রদেশ রয়েছে সেই প্রদেশ থেকে আসা আগন্তুক ভাষার শব্দ এবং সবশেষে বিদেশি ভাষার শব্দ। বিশেষ করে বিদেশি ভাষাগুলোর মধ্যে ইংরেজি ভাষা থেকে বাংলায় আসা শব্দ বিপুল সংখ্যাকে আমরা মোটেও অস্বীকার করতে পারবো না। দেখব বাংলা যখন প্রথম তৈরি হয়েছিল সেই সময়ে শশাঙ্কের গৌড়ী, শশাঙ্কের সময়ে শশাঙ্কের যে গৌড় রাজধানী সেখানকার গৌড়ী প্রাকৃত বলে চিহ্নিত করছেন মোহাম্মদ শহীদুল্লাহ, এবং তারপরে পাল রাজাদের সময়ে পালি প্রাকৃত এবং প্রত্নবাংলার চর্চা বাংলা ভাষাকে প্রথম জন্ম নিতে বা জায়মান হতে সাহায্য করেছিল। এরপর ব্রাহ্মণ্য সেন রাজাদের আমলে সংস্কৃতের প্রবেশ, ইসলামী শাসকে ফার্সির প্রবেশ, ব্রিটিশ ইংরাজি এবং স্বাধীন ভারতে হিন্দিকে শাসনের ভাষা হিসেবেই বাংলার উপরে মূলত ব্যবহার করা হয়েছে। বাংলা ভাষা সেই অর্থে কখনোই আমাদের নিজেদের নিজস্ব শাসনের ভাষা বা রাজতন্ত্রের ভাষা হিসাবে প্রাধান্য পায়নি, কিন্তু তারপরেও বাংলা ভাষা এই সমস্ত ভাষাকে গ্রহণ করে নিজস্বতা নির্মাণ করেছে। বিশেষ করে যখন ইউরোপিয়ান শাসন, ব্রিটিশ শাসন, সেই সময় কলকাতা হলো ব্রিটিশ সাম্রাজ্যের সেকেন্ড লন্ডন, দ্বিতীয় রাজধানী। আর এই ব্রিটিশ শাসনের সময়েই দেখা যাবে পর্তুগিজ, ফরাসি থেকে শুরু করে সুরিয়ানি, চীনা, জাপানি, ইতালিয়ান, গ্রিক, জার্মান, ডাচ, আর্মেনিয়ান, রুশ ইত্যাদি বিভিন্ন ভাষাভাষীর মানুষেরা সেদিনকে কলকাতায় এসে পৌঁছেছিলেন। কলকাতার বাতাস সেদিন সত্যিই যথার্থ অর্থে বহুভাষিক এক সমাজকে নির্মাণ করেছিল। আর এই বহুভাষিকতাই বাংলা ভাষার যে আধুনিকতা, বাংলা শব্দভাণ্ডারের একটা বিপুল ব্যাপ্তিকে গড়ে তুলতে সাহায্য করেছিল। বেশ, এবার শুরু করি বাংলা ভাষার নিজস্ব দেশি শব্দের জায়গাটি। এই দেশি শব্দকে আমরা আগন্তুক বা কৃতঋণ শব্দ হিসাবে গ্রহণ করব, নাকি নিজস্ব মৌলিক শব্দ হিসেবে গ্রহণ করব, এ এক বিতর্ক থেকেই যায়। সুকুমার সেন তিনি বলছেন যে দেশি শব্দগুলো বাহিরের কোনো ভাষা হইতে আসে নাই, এগুলি আসিয়াছে দেশের প্রাচীনতর অধিবাসীদের ভাষা অস্ট্রিক, দ্রাবিড় অথবা অজ্ঞাত কোনো ভাষা বংশ হইতে। সুতরাং এক হিসাবে এগুলিকেও মৌলিক বলিতে হয়। বাংলার কোনো কোনো স্থাননামে অস্ট্রিক বা দ্রাবিড় ভাষার অস্পষ্ট ছাপ রহিয়াছে। এমন কিছু শব্দ বাংলায় রয়েছে যা সত্যি উৎস সংস্কৃতে পাবো না। উচ্ছে, ঝিঙা, ঢেলা, খোকা, খড়, ঢেকি, মুড়ি, চুলা, ঠ্যাঙা, খুঁটি, ঠোঙা, ঢিল, ডোঙা, এই শব্দগুলো সম্পূর্ণতই বাংলার নিজস্ব শব্দ। সুতরাং এই নিজস্ব শব্দ হিসাবে এদেরকে আমরা যদি বলি মৌলিক শব্দ, সেটিও গ্রহণযোগ্য। যদি আমরা বলি আগন্তুক শব্দ, সেটাও এক হিসাবে গ্রহণ করতেই হয়। কারণ বাংলা ভাষার মূল কাঠামো যদি আসে সংস্কৃত এবং তদ্ভব থেকে, তাহলে এরাও আগত। দুটোকেই আমরা মাথায় রেখে এগিয়ে যেতে পারি। নিজস্ব শব্দভাণ্ডার, বলতে পারি দেশীয় শব্দভাণ্ডারকে। এই শব্দগুলোর সাধারণত ব্যুৎপত্তি নির্ণয় করা যায় না, বা ব্যুৎপত্তি নির্ণয় করতে গেলে এক ধরনের ভ্রান্তি জন্মায়। তাই এদেরকে আমরা অজ্ঞাত মূল, প্রাগার্য মূল, অনার্য মূল এরকম বিভিন্ন নাম দিচ্ছেন বিভিন্ন ভাষাতাত্ত্বিকেরা। এই শব্দগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই আলোচনায় বাংলার মৌলিক শব্দ না বলে আগন্তুক বা কৃতঋণ শব্দ হিসেবেও বলা হচ্ছে। পরেশচন্দ্র ভট্টাচার্য তিনি এই শব্দগুলোকে আলাদা করে বলছেন এগুলি নিষাদ বা কিরাত জাতির শব্দ। এই আগন্তুক শব্দের মধ্যে আমরা সেজন্য দুটো ধারা দেখতে পাবো। একটা ধারা যেদিকে ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী থেকে জাত ভারতবর্ষের প্রাদেশিক যে ভাষাগুলো রয়েছে সেখান থেকে আসছে, যেমন হিন্দি থেকে সালাম বা মস্তান, গুজরাটি থেকে হরতাল, এরকম শব্দগুলো আসছে। এগুলোকে আমরা ধরে নিচ্ছি যে এরা মূলত বাংলা ভাষা গঠিত হওয়ার পর তারপর এরা আসছে। বাংলা ভাষার সঙ্গে অন্যান্য প্রদেশের যে যোগসূত্র, সেই যোগসূত্রের সূত্র ধরেই আসছে। আর ইন্দো ইরানীয় ছাড়াও অস্ট্রিক, দ্রাবিড় বা ভোটচিনীয় উৎস থেকেও কিছু বাংলা ভাষার শব্দ আসছে, যেমন দ্রাবিড় শব্দ ইডলি, চেট্টি, চুরুট, ধোসা, ভোটবর্মী শব্দ তসর, লুঙি, লামা। এই শব্দগুলো সেই অর্থে ভারতীয় প্রাদেশিক শব্দ, কিন্তু যেখান থেকে আসছে সেগুলোর উৎস ইন্দো ইরানীয় উৎস নয়, বা প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে উৎস সেখান থেকে নয়। এ গেল আমাদের নিজস্ব দেশীয় শব্দের প্রধান দুটি দিক। এবার আসি আগন্তুক শব্দ বা কৃতঋণ শব্দ। কাকে বলবো আমরা আগন্তুক বা কৃতঋণ শব্দ? যে শব্দগুলো বাংলা ভাষা জন্ম হওয়ার পর
ভারতবর্ষের অন্যান্য প্রান্তের মানুষদের থেকে বা বিদেশের বিভিন্ন ভাষা থেকে, কখনো শাসনের সূত্রে, কখনো বাণিজ্যের সূত্রে, কখনো সংস্কৃতির সূত্রে বাংলা ভাষায় গৃহীত হয়েছে বা এসেছে, তাদেরকে আমরা বলছি এই আগন্তুক শব্দ, কৃতঋণ শব্দ। এই আগন্তুক বা কৃতঋণ শব্দগুলোকে আমরা একটা ভাগে রাখতে পারি এশিয়া, অর্থাৎ ভারতবর্ষ এবং তৎসংলগ্ন দেশগুলো থেকে যে ভাষাগুলো আসছে। ভারতবর্ষে একটা দীর্ঘ সময় ধরে মধ্য এশিয়া থেকে আসা জাতিগুলি তুর্ক, আফগান, পাঠান, মধ্য এশিয়া থেকে আসা মঙ্গল, উজবেক, এই জাতিগুলো সাম্রাজ্য বিস্তার করেছে। সুলতানি আমল, মোগল শাসন, এই সময়ে এই জাতির মানুষেরা ভারতবর্ষে শাসন বিস্তার করেছে। কখন এরা বেশিরভাগ সময়ে বাংলাতেও তাদের শাসন বিস্তার করেছে। এই শাসনের সূত্র ধরে আমরা দেখব আরবি, ফার্সি, তুর্কি, এই সমস্ত ভাষা থেকে বিপুল পরিমাণ শব্দ বাংলা ভাষায় গ্রহণ করেছে। উত্তর ভারতে তুর্ক মুঘলদের আগমন অনেকদিন আগে হয়েছে, তুলনায় বাংলাতে আগমন অনেকটাই পরে, ত্রয়োদশ শতকে এসে। কিন্তু বাংলার সঙ্গে এই তুর্ক জাতিদের যোগাযোগ কখনোই বিচ্ছিন্ন ছিল না। যে সময় বাংলাতে তুর্ক শাসন প্রতিষ্ঠিত হয়নি, তখনও বাণিজ্যের সূত্রে, বিশেষ করে বাংলার মসলিন, ঢাকার মসলিন, কার্পাস বস্ত্র, বাংলার সুগন্ধি বাসমতি চাল, এই আরব বণিকদের হাত ধরেই একটা সময় তমলুক এবং চট্টগ্রামের বন্দর থেকে পাড়ি দিয়েছে ইউরোপে, কনস্ট্যান্টিনোপল হয়ে ভেনিস, পিসা, মিলান, জেনোয়া হয়ে গোটা ইউরোপে ছড়িয়ে গেছে। আরব বণিকদের সঙ্গে বাঙালিদের সংযোগ অনেক দিনের, হয়তো ইসলাম ধর্ম প্রতিষ্ঠার অনেক আগে থেকেই এই সংযোগটা গড়ে উঠেছিল। সেই সংযোগের সূত্র ধরেই এখানে তৈরি হয়েছে এক একটি ছোট ছোট কেন্দ্র, যেখানে এই বণিকরা বসবাস করেছেন। অনেক সময় তারা বাঙালি নারীকে বিবাহ করেছেন বা এখানে সংসার পেতেছেন, এখানে স্থায়ীভাবে থেকে গেছেন। তাদের সূত্র ধরেই বাংলাতে আরবি শব্দ ধরে এসেছে কেচ্ছা, কিতাব, কলম, আইন। ফার্সি থেকে আসছে হপ্তা, উকিল, জমি, মজুর, জাহাজ, পেয়ালা, সিন্ধুক। তুর্কি থেকে আসছে চাকু, বাহাদুর, আলখাল্লা, বিবি, গালিচা, দারোগা। এমনকি এরকম আরবি, ফার্সি, তুর্কি প্রত্যয় এবং উপসর্গও বাংলা শব্দের সঙ্গে জুড়ে যাওয়া শুরু হয়েছে। যেমন গড়, আমরা বাংলা শব্দ নির্মাণ করছি যার শুরুতে গড় হাজির, গড়মিল। আবার ফি, ফি বছর, বে দিয়ে বেমানান। আবার অনেক উপসর্গ ব্যবহার করছি যেগুলো বাংলা উপসর্গ বা তৎসম উপসর্গ নয়, এই বিদেশি থেকে আসা উপসর্গ, যেমন বাবুয়ানা, বিবিয়ানা, বাঙালি আনা, এ আনা, গিরি, দাদাগিরি, গিরি, দার, ব্যবসাদার, মজুমদার, এ দার, এই উপসর্গগুলো কিন্তু আসছে এরকম বিদেশি উৎস থেকে। এবং শুধু এখানেই নয়, বাণিজ্যের সূত্র ধরে দেখবো আমরা, এই সূত্র ধরে দক্ষিণ পশ্চিম প্রান্ত যেমন বাংলার কাছে এসেছে, তেমনি দক্ষিণ পূর্ব, অর্থাৎ আজকের মালয়, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, এখানকার মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে উঠেছিল। সেই জন্য মালয়ী ভাষা থেকে এসেছে গুদাম। আবার বৌদ্ধ ধর্মের সূত্র ধরে ভারতবর্ষের সঙ্গে পূর্বতম এশিয়ার যোগসূত্র অনেক দিনের। বাঙালি মানুষেরা তারা গেছেন কখনো চীন, কখনো তিব্বত, সেখানে গিয়ে বৌদ্ধ ধর্মের প্রচারে মনোনিবেশ করেছেন। আবার সেখান থেকে অনেক বৌদ্ধ পরিব্রাজক ভগবান বুদ্ধের জন্মভূমি দর্শনের অভিলাষে ভারতবর্ষে এসে পা রেখেছেন। তাদের সূত্র ধরেও আমাদের কাছে অনেক এরকম চীনা, তিব্বতী শব্দ চলে এসছে বাংলা ভাষায়। যেমন জাপানি সব ভাষা থেকে রিক্সা, ক্যারাটে, চীন থেকে চা, চিনি, লিচু, বার্মা থেকে লুঙ্গি, প্যাগোডা, এই শব্দগুলো বাংলায় আগন্তুক হচ্ছে। এরা সবাই এশিয়ার ভাষা বাংলা ভাষায় যাদের ছাপ রেখে গেছে। দ্বিতীয় আগন্তুক শব্দের পর্বটাকে আমরা চিহ্নিত করতে পারি বিদেশি এবং ইউরোপ। ইউরোপের বিভিন্ন বণিকেরা একটা সময়ে আরব বণিকদের মাধ্যমে আর বাণিজ্য না করে সরাসরি ভারতবর্ষে আসতে চেষ্টা করেছে। চতুর্দশ পঞ্চম শতক থেকেই বাংলাতে ইউরোপিয়ান বণিকেরা বাণিজ্যের জন্য আসতে শুরু করেছিল। মূলত পর্তুগিজ, ওলন্দাজ আর স্প্যানিশ অভিযাত্রীরা আসতে শুরু করে। তারা কখনো এখানে বন্দরে বাণিজ্য করেছে, হুগলি, চুঁচুড়া, ফরাসডাঙ্গা, ব্যান্ডেল, এ সমস্ত জায়গায় তারা বাণিজ্য করেছে। আবার অনেক সময় এরা বাংলার বিভিন্ন নদীমাতৃক জায়গায় ভেতরে প্রবেশ করে লুটতরাজ করেছে। লুট করার সূত্র ধরে নদী তীরবর্তী গ্রাম লুট করে সেখানকার মানুষদেরকে কৃতদাস হিসেবে বন্দি করে নিয়ে গিয়ে বিদেশের বাজারে বিক্রিও করেছে। সুতরাং তাদের সঙ্গে আমাদের এক মিশ্র সম্পর্ক গড়ে উঠেছে, কখনো বাণিজ্যের সূত্রে, কখনো বা তাদের সাথে এই ভয় ভীতির সম্পর্ক। পর্তুগিজ, স্প্যানিশ শব্দ সেটা খুব সহজেই আমাদের কাছে এসেছে। যেমন পর্তুগিজ শব্দ আলকাত্রা, সাবান, পাদ্রি, বোমা, নোনা,
বান্ডেল, নিলাম, গির্জা, গরাদ, পেরেক এই শব্দগুলো বাংলা ভাষায় উপস্থিত হয়েছে। আবার স্প্যানিশ আর্মাডা যখন বাংলার নদীতে প্রবেশ করে আক্রমণ করেছে, সেখান থেকেই ওই আর্মাডা থেকে নেমে আসা মানুষদের নাম হয়েছে হারমাদ। তাদের অস্ত্র রাখার জায়গা আর্মারিও হয়ে গেছে আমাদের কাছে আলমারি। তারা আমাদের ফলকে গ্রহণ করেছে বা নিয়ে এসে তাদের সাথে যে ফলকে, আনারস, তাদের আনা ভাষা থেকে এসেছে কাজু, আয়া এরকম শব্দগুলো। বিভিন্ন সূত্র থেকে গ্রিক শব্দ আমাদের কাছে এসেছে, যেমন গ্রিক শব্দ থেকে জবন, হোরা এগুলো অনেক আগেই এসেছিল। ফরাসি ভাষা থেকেও এসেছে কাফে, রেস্তোরা, রেনেসা, মাদাম, গ্যারান্টি, এলিট। ওলন্দাজ থেকে তো আমাদের যে তাস খেলার প্রধান যে চারটে পক্ষ, হরতন, ইস্কাপন, রুইতন, চিরিতন, এই চারটে ওলন্দাজ থেকে গ্রহণ করেছি। তুরুপ, স্ক্রুপ ওলন্দাজদের কাছ থেকে গ্রহণ করেছি। ইতালিয়ান ভাষা থেকে ফ্যাসিস্ট, ম্যাজেন্টা, জার্মান থেকে নাৎসি, বুর্জোয়া, রুশ থেকে স্পুটনিক, ভদকা এরকম অনেক শব্দ গ্রহণ করেছি। আর আছে ইংরাজি। একটা সময়ে ইংরেজরা আর বণিক থাকেনি, বণিকের মানদণ্ড ছেড়ে তারা শাসক হয়ে বসেছে এবং গোটা ভারত জুড়ে তাদের ইংরেজি ভাষায় শাসন বিস্তার করেছে। একটা সময়ে কলকাতার আজকের বাবুঘাট, চাঁদপালঘাট এই সমস্ত ঘাটের কাছে ছোট ছোট টোল গড়ে উঠেছিল। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তার সুন্দর বর্ণনা দিচ্ছেন, এই টোলগুলোতে ইংরাজি শব্দ এবং তার বাংলা প্রতিশব্দ শেখানো হতো এবং সেই সূত্র ধরে তাদেরকে শেখানো হতো যে লাউ কুমড়া মানে কিউকাম্বার, চাষা মানে প্লোম্যান, এবং তারপর সার্টিফিকেট দেওয়া হতো যে এই ব্যক্তি 100 শব্দ বা 500 ইংরেজি শব্দ জানে, একে চাকরি দেওয়া হোক। কোনো এক ইউরোপিয়ান ব্রিটিশের হাউস, যাকে বাংলায় উচ্চারণ করতো হৌস, সেই হৌসে চাকরি প্রার্থী গিয়ে তার এই কৃতিত্ব দেখাচ্ছে যে সে কতগুলো ইংরেজি শব্দের বাংলা জানে। এক ইংরেজি নবিশ কেরানি তিনি তার ঊর্ধ্বতন ব্রিটিশের কাছে গিয়ে আবেদন করছেন বেতন বৃদ্ধির জন্য। বলছেন, মর্নিং অ্যান্ড ইভিনিং 20 লিভস ফল, লিটল লিটল পে, হাউ টু ম্যানেজ। এত সুন্দর ইংরেজি শুনে সাহেব তার বেতন বাড়িয়ে দিয়েছিলেন। তার কথার বক্তব্য ছিল মর্নিং অ্যান্ড ইভিনিং, সকাল সন্ধে 20 লিভস ফল, তার বাড়িতে 20টা করে পাত পড়ে, অল্প বেতন কি করে সে ম্যানেজ করবে, লিটল লিটল পে, হাউ টু ম্যানেজ। এভাবেই ইংরেজি ভাষা কখন যেন আমাদের বাংলার শিক্ষার ভাষা, সংস্কৃতির ভাষা, শাসকের ভাষা, আইন আদালতের ভাষায় পরিণত হলো। দেখলাম ইঞ্জিন, টেবিল, ডাক্তার, মাস্টার, বেঞ্চি, স্কুল, মোটর, রেলিং, পাইপ, সিনেমা, ক্লাস, কার্পেট, প্লেট, ট্রে, কাপ, অফিস আড্ডালি, ডিপো, সাইকেল, নভেল, ল্যাম্প সমস্ত ক্ষেত্রে ইংরেজি শব্দ প্রবেশ করলো। আসলে এই 1757 পর থেকে বাঙালিরাই ইংরেজি শিক্ষিত হয়ে ব্রিটিশদের শাসনের অন্যতম সহায়ক হয়ে ওঠে। 1911তে হয়তো কলকাতা থেকে রাজধানী বদল হয়েছে, কিন্তু আগে পর্যন্ত কলকাতাই ছিল ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী, আর বাঙালি ছিল তার অন্যতম সহায়ক। বাঙালি ডাক্তার, বাঙালি উকিল, বাঙালি কেরানি এরাই ব্রিটিশ শাসনকে বলবৎ করে রাখত। সুতরাং সেই সূত্র ধরে অসংখ্য ইংরেজি শব্দ সেদিন বাঙালির হেসেলে ঢুকে গেল। সুতরাং ইংরেজি শব্দের এই কৃত ঋণকে অস্বীকার করার উপায় নেই। আর দেশ স্বাধীন হওয়ার পরও আমরা ইংরেজি ভাষাকে ছাড়তে পারিনি, কারণ ইংরেজি ভাষা বর্তমানে হয়ে উঠেছে গোটা পৃথিবীর যোগাযোগের একটি অন্যতম ভাষা, শিক্ষার ভাষা, বিজ্ঞানের ভাষা, বাণিজ্যের ভাষা। সুতরাং ইংরেজিকেও আমাদের ব্যবহার করেই যেতে হচ্ছে। তাই আজকের সময় দাঁড়িয়েও আমরা দেখব ইন্টারনেট, ডাটা, আরও নতুন নতুন ইংরেজি শব্দ বাংলাতে প্রবেশ করেই চলেছে। অসংখ্য ইংরেজি শব্দ বাংলাতে যেমন প্রবেশ করেছে, তেমনি আরও প্রচুর ইংরেজি শব্দ বাংলাতে প্রতিনিয়তই প্রবেশ করছে। এবারে আসি বাংলা শব্দভাণ্ডারের আরেকটি বলিষ্ঠ জায়গা, নবগঠিত শব্দ। অনেক সময়ই বাংলা ভাষা তার যাত্রাপথে নিজস্ব শব্দ নির্মাণ করেছেন। কখনো কখনো কবি সাহিত্যিকেরা তাদের সাহিত্য সৃষ্টির প্রয়োজনে নতুন করে শব্দ নির্মাণ করেছেন, আবার কখনো বা সাধারণ মানুষ মৌখিকভাবে মনোবিষয়ক কারণে বা বিভিন্ন ক্ষেত্রে শব্দ নির্মাণ করেছেন। যেমন ক্ষুদ্র ছিল ক্ষুদ্র, ছোট বোঝাতে, তা থেকে এলো ক্ষুদ, তৈরি করে নেওয়া হলো। ছিলেন ধনের অধিপতি দেবতা কুবের, শুধু এই কুবেরের সঙ্গে কোথাও ধ্বনি সাদৃশ্যে কুমিরকে আমরা টাকার কুমির হয়ে জুড়ে দিলাম। কুমিরের একটা টাকাও নেই, কিন্তু কুবের হয়ে গেল টাকার কুমির।
দিকচক্রবাল, এক ভ্রান্তি থেকে নির্মিত হলো। বিশেষ করে আমরা দেখব রবীন্দ্র সৃষ্ট সাহিত্যে, রবীন্দ্রনাথ তার সৃষ্টি সাহিত্যে প্রচুর এরকম শব্দ নির্মাণ করেছেন। রবীন্দ্র সৃষ্টির নতুন শব্দ নির্মাণ নিয়েই একটা আলাদা অভিধান হয়ে গেছে। তার মধ্যেও একটি উল্লেখযোগ্য যেমন ক্রন্দশী, যেখানে আকাশ এবং সমুদ্র বা ভূরেখা মিলিত হচ্ছে। আকাশমণি, একটি গাছের নাম, অস্ট্রেলিয়ান গাছের নাম, তার নাম দিলেন আকাশমণি। অমল তাস ছিল একটি বাদর লাঠি গাছ, গাছটার ফুল অসাধারণ, হলুদ থোকা থোকা ফুল ফোটে, তার ফল হয় লম্বা লাঠির মতো, তার থেকে তার নাম হয়েছিল বাদর লাঠি, আমাদের চলতি বাংলায় নাম, কিন্তু রবীন্দ্রনাথ তার নাম দিলেন অমল তাস। অসম্ভব সুন্দর একটি কাব্যিক নাম। এমনভাবে তিনি মর্মগম, অবস্থৃত, পল্লবায়িত এমন অনেক শব্দ তৈরি করেছেন, যেগুলো অনেক সময়ই অজান্তেই আমরা ব্যবহার করি আমাদের শব্দের ক্ষেত্রে। এ তো গেল সাহিত্যিকদের চেষ্টা। সাহিত্যিকের বাইরেও দেখব বেশ কিছু শব্দ রয়েছে নবনির্মিত, তার মধ্যে কিছু শব্দকে আমরা বলি অবিমিশ্র, অর্থাৎ যার গোটাটাই বাংলা ভাষার, অর্থাৎ সম্পূর্ণতই তৎসম অর্ধতৎসম সূত্র ধরে তাকে আমরা দেখতে পারি, যেমন অনিকেত, অতিরেক, চলৎশক্তিমতী, উদ্বারিত, মরমরানী, বড়লোকিয়ানা, এই শব্দগুলোকে। আবার কিছু কিছু শব্দ দেখতে পাবো যেখানে খানিকটা বাংলা শব্দ, খানিকটা বিদেশি শব্দ একসঙ্গে জুড়ে আমরা তৈরি করেছি। যেমন ফি ফার্সি আর বছর, ফি বছর, ইংরাজি হেড এবং বাংলা পণ্ডিত, হেড পণ্ডিত। তেমনি মিয়া সাহেব, মেজাজদার, পণ্ডিতি, এই তি ই অনুসর্গটি, এইগুলো জুড়ে যাচ্ছে সংকর শব্দের মধ্যে। নবগঠিত শব্দের আরেকটা বড় জায়গা হলো খণ্ডিত শব্দ। খণ্ডিত শব্দ অনেক সময় কোনো বিদেশি ইংরাজি শব্দ, কোনো একটা প্রযুক্তিগত শব্দ, যে শব্দটা হয়তো পুরোটা আমরা উচ্চারণ করতে চাই না, আমাদের খানিকটা জিহ্বার আড়ষ্টতা বা আলসেমি বশত, সেক্ষেত্রে আমরা শব্দের গোড়া বা মাঝের বা শেষের কোনো একটা অংশ রেখে আরেকটা অংশকে ছেটে দিয়ে অপেক্ষাকৃত ছোট শব্দ নির্মাণ করি। যেমন এরোপ্লেন থেকে আমরা খুব সহজেই বলি প্লেন, ফটোগ্রাফকে ফটো নির্মাণ করে নিয়েছি। অনুবাদ ঋণ আরেকটা বড় জায়গা। অনেক সময় বাংলায় সেই ধরনের প্রতিশব্দ ছিল না, কিন্তু ইংরেজি ভাষার সূত্র ধরে বা বিদেশি ভাষার সূত্র ধরে আমরা তার একটা বাংলা অর্থ অনুযায়ী শব্দ নির্মাণ করে নিলাম। যেমন ভারতে গোল্ডেন এজ, তার বাংলা নির্মাণ করেছি সুবর্ণ যুগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর পরিমাণে চলেছিল ব্ল্যাক মার্কেট, ব্ল্যাক মার্কেটের বাংলা আমরা তৈরি করেছি কালোবাজারি। কালোবাজারি তার আগে হয়তো আমরা ব্যবহার করিনি, কারণ ওই ধারণাটাই আমাদের কাছে হয়তো ছিল না। আবার শুধুমাত্র এরকম যেমন সাধারণভাবে নির্মিত হয়েছে, তেমনই প্রাতিষ্ঠানিকভাবেও কখনো কলকাতা বিশ্ববিদ্যালয় উদ্যোগে, কখনো বা সাহিত্য একাডেমির উদ্যোগে এরকম অনেক বিদেশি শব্দের বাংলা পরিভাষা আমরা নির্মাণ করেছি, এবং অনেক ক্ষেত্রে এই বাংলা পরিভাষাগুলোকে আমরা আমাদের ভাষা শিক্ষার পাঠের একটা অংশ হিসাবে ব্যবহার করেছি, যাতে এই নতুন শব্দগুলো আস্তে আস্তে পরিচিত হয়ে যায় এবং প্রচলিত হয়ে যায়। যেমন অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্টের নির্মাণ করেছি আমরা বিমূর্ত। কিছু শব্দ এরকম রয়েছে যে শব্দগুলো সেই অর্থে বলা যায় ভৌতিক শব্দ। ভৌতিক শব্দ এই কারণে, কারণ হয়তো ব্যুৎপত্তিগতভাবে তার কোনো উৎস নেই, কিন্তু ব্যবহার হচ্ছে। যেমন নিরঞ্জন, ফেরেববাজ, এলায়িত, আলুলায়িত, এই শব্দগুলো দেখব অনেক ক্ষেত্রেই এর ব্যুৎপত্তি খুঁজে পাবো না। হয়তো মনে হবে যেমন নিরঞ্জন মনে হতে পারে তৎসম শব্দ, কিন্তু এর উৎস নেই, কিন্তু নির্মিত হয়েছে এবং ব্যবহার হচ্ছে। ফেরেববাজ মনে হতে পারে আগন্তুক শব্দ, কিন্তু তা নয়। এই এলায়িত বা আলুলায়িত কাব্যিক ভাষা হিসেবে একটা সময় ব্যবহার হয়েছে। এতে গেল বাংলা শব্দভাণ্ডারের যেগুলো প্রচলিত এবং প্রতিষ্ঠিত জায়গা। এই এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করছিলাম তার সমস্তটা হলো আমাদের কথ্য, আমাদের মার্জিত যে বাংলা ভাষা, যে ভাষায় আমরা প্রতিনিয়ত কথা বলি, মূলত আমাদের মান্য চলিত ভাষা, যা মূলত কলকাতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সে মান্য চলিত ভাষার শব্দভাণ্ডারকে নিয়েই আমরা আলোচনা করলাম। কিন্তু এই মান্য চলিত ভাষার আড়ালেও রয়েছে আরও একটা অংশ, সেটা হলো আঞ্চলিক ভাষা। এই আঞ্চলিক যে ভাষাগুলো গড়ে উঠেছে, বিভিন্ন অঞ্চলে স্থানিকতা অনুযায়ী যে উপভাষাগুলো নির্মিত হয়েছে, এবং এই উপভাষার যে কথ্য ভাষার একটা নিজস্ব শব্দভাণ্ডার গড়ে উঠেছে, তাকে অনেক সময়ই আমরা খেয়াল করি না। মূল শব্দভাণ্ডারের আলোচনায় অনেক সময়ই এই আঞ্চলিক ভাষা, উপভাষা বা কথ্য ভাষার শব্দভাণ্ডার আসে না বা বাদ থেকে যায়, কিন্তু তার একটা বড় উৎস রয়েছে, বড় একটা জায়গা রয়েছে। বিশেষ করে
উপভাষার মানুষদের বা আঞ্চলিক মানুষদের বা সামাজিক যে কথ্য ভাষা, সেই সমাজের বিভিন্ন স্তরের কথ্য ভাষায় আমাদের মনোভাব প্রকাশের ক্ষেত্রে এই শব্দগুলো, এই ভাষাগুলো বিপুল প্রভাব বিস্তার করে এবং সেই প্রভাবকে কোনো মতেই অস্বীকার করা যায় না। এই আঞ্চলিক ভাষায় যেমন বুড়া, জুতা শব্দ ব্যবহার করা হচ্ছে, আবার বিভিন্ন রকম সামাজিক কথ্য ভাষায় যে স্ল্যাং শব্দগুলোকে ব্যবহার করা হচ্ছে সেগুলো আমাদের শব্দভাণ্ডারেরই অংশ হিসেবে বিবেচনা করতে হবে। তাকে আমরা কখনোই শব্দভাণ্ডারের বাইরে বলে সরিয়ে দিতে পারি না। বিভিন্ন বিভাষায় প্রচলিত হওয়া খাঁটি তদ্ভব এবং কিছু অর্ধতৎসম শব্দ রয়েছে যেগুলো দেখা যাবে তার একটা উৎস রয়েছে, কিন্তু সেটা আমাদের মার্জিত যে চলিত ভাষা, সেই চলিত ভাষায় তার প্রয়োগ নেই। যেমন আমিষ তাল, এঁটো কাটা ফেলার জায়গা, এর একটা তৎসম উৎস। তার থেকে আইসটাল বা আইছাল, এটা আঞ্চলিক প্রয়োগ। সেই আইছাল বা আইসটাল সেটা কিন্তু একটা তদ্ভব শব্দ, কিন্তু মার্জিত বাংলায় তা প্রয়োগ হয় না। ছিল সংস্কৃততে আর্ষিকা মাতা, মাতামহী অর্থে। এই আর্ষিকা মাতা থেকে কথ্য ভাষায় এসেছে আজিমা, অলন্ধুল মানে হলো ঝুল পড়ে যে ঘরে, সেই ঝুল অর্থে অলন্ধুল। তা থেকে আলুন্দা বা আলধুনা কথ্য ভাষার শব্দ। ঊর্ধ্বাগার বা মাচা অর্থে তাকে উঘার, উদ্দংশ ছারপোকা, তার থেকে উরস। গুড়, আখের গুড় সে খণ্ড খণ্ড আকারে বিক্রি হয়, সেই সূত্র ধরে খণ্ড গুড় থেকে খণ্ড, খণ্ড থেকে এসেছে খাড়। আবার যেমন একটা শব্দ আছে খেপ বা থুতু, তাকে আমরা বলি ছেপ, ছেপ দেওয়া, ছেপ দিয়ে ন্যাপ হয় নাকি, এটা হলো আঞ্চলিক একটা প্রবাদের মতো, ছ্যাপ দিয়ে ন্যাপ, অর্থাৎ থুতু ফেলে কেউ উঠোন লেপছে। এই ছ্যাপ শব্দটা আসছে খেপ থেকে, থুতু থেকে। আর এই সেটা আমরা উৎসটাকে ভুলেও গেছি, বা মার্জিত বাংলায় আমরা থুতু ব্যবহার করি কিন্তু ছেপ ব্যবহার করি না। যেমন বাতাবি লেবু, এর সংস্কৃত প্রয়োগ ব্যবহৃত জম্বীর, জম্বীর থেকে জাম্বুরা বা জামির লেবু, এটা প্রয়োগ রয়েছে আঞ্চলিক বা উপভাষার ক্ষেত্রে। যেমন ছিল কুল, এর অর্থে ছিল বদরী, বদরিকাশ্রম, বদরীনাথ। কুল, কুল থেকে আঞ্চলিক পূর্ববঙ্গের ভাষায় এসেছে বড়ই, এই বড়ই শব্দটা কিন্তু বদরী তৎসম থেকে আসলো। কালা, কানে শোনে না যে, তাকে আমরা অনেক সময় বলি বয়রা, কানে কানে শোনে কম, বয়রা। কিন্তু এই বয়রা আসছে হলো তৎসম শব্দ বধির, বধির থেকে বয়রা। মঞ্চিকা, আমরা অনেক সময় চেয়ার শব্দটা ব্যবহার না করে তার জায়গায় কেদারা বলতে চাই। কেদারাওটাও কিন্তু আমাদের কৃতঋণ শব্দ, আরবি ফার্সি উৎস থেকে আমরা গ্রহণ করেছি। মূল শব্দটা ছিল তৎসমতে মঞ্চিকা, মঞ্চিকা থেকে আমরা ব্যবহার করলাম মাচা, কিন্তু চেয়ারে আমরা আর পৌঁছালাম না। মেঠোপথ অর্থে তৎসম শব্দ ব্যবহার হতো হলবর্ত, তার থেকে মূলত বাঁকুড়া বীরভূম শব্দতে হালাট শব্দের ব্যবহার করা যায়। পূর্ববঙ্গে দেখব ভোচকানি লেগেছে, একদম সাহিত্যের ভাষায় ব্যবহার করা হচ্ছে ভোচকানি বা ভোগাচানি, মানে কেউ প্রচণ্ড খিদে মূর্ছাচ্ছন্ন হয়ে গেছে বা অজ্ঞান হয়ে গেছে। এই ভোচকানি বা ভোগচানি লাগা, সেটা ছিল মূল তৎসম শব্দ বুভুক্ষাচ্ছন্ন, বুভুক্ষাচ্ছন্ন তৎসম থেকে তদ্ভব হয়ে ভোচকানি বা ভোগচানি শব্দটা এলো। ছিলেন বাজপাখি সঞ্চান, তার থেকে এসলো হাচান। এই পরিবর্তনগুলো আঞ্চলিকে বা উপভাষায় বা কথ্য ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, কিন্তু মার্জিত ক্ষেত্রে আর ব্যবহার হচ্ছে না। এই কৃতঋণ, দেশীয় শব্দ এবং নবগঠিত শব্দ এবং কথ্য ভাষার শব্দ আলোচনার শেষে আমরা যে সিদ্ধান্তে পৌঁছতে পারি যে বাংলা ভাষায় আগন্তুক শব্দের অভিধানে প্রায় 12,000 শব্দ স্থান পেয়েছে, অর্থাৎ অভিধানগতভাবে মোট যে বাংলা শব্দভাণ্ডার তার প্রায় 10% শব্দ এই আগন্তুক শব্দ। স্বাভাবিকভাবেই মূল শব্দভাণ্ডারে গেলে আমরা দেখতে পাবো এই শব্দ সংখ্যা প্রায় দ্বিগুণ বা ত্রিগুণ হতে পারে। অভিধানে যদি 10,000 সংকলিত হয়ে থাকে, ব্যবহারে হয়তো সেটা অবশ্যই সেটা 15,000, 20,000 বা 30,000ও হতে পারে। এবং এই বিপুল সংখ্যক শব্দ বাংলা ভাষার এই হাজার বছরের যাত্রাপথে বিভিন্ন ভাষা থেকে আমরা গ্রহণ করেছি, কখনো দেশীয় উৎস থেকে, কখনো বিদেশি উৎস থেকে, কখনো অন্যান্য প্রাদেশিক উৎস থেকে। এই 10% শব্দভাণ্ডারকে অস্বীকার করে আমরা চলতে পারি না। আধুনিক সময়ে যত আমরা শিক্ষা, বিজ্ঞান এবং প্রযুক্তি এগিয়ে চলেছে, তত প্রতিনিয়ত আরও নতুন নতুন বিদেশি শব্দ বাংলা শব্দভাণ্ডারে যুক্ত হয়ে চলেছে। আমরা খুব সহজেই এখন বলি ফায়ার এক্সিট, ডেটা, ভ্যালু,
ইন্টারনেট এগুলোকে আমরা সাম্প্রতিক সময়ে গ্রহণ করছি বিদেশি ভাষা থেকে। আবার স্টেশন, টিকিট এগুলো আমরা আগেই গ্রহণ করে নিয়েছি। সুতরাং এই গ্রহণ কখনো বন্ধ হবে না। পৃথিবীর সমস্ত ভাষাই আসলে জীবিত ভাষা। বাংলা ভাষাও তেমন একটা জীবিত ভাষা। এ মুখের ভাষা। এ মুখের ভাষা প্রতিনিয়ত পুরনো শব্দ আস্তে, আস্তে ছাড়বে, তা হারিয়ে যাবে এবং আরও নতুন শব্দ গ্রহণ করবে বিদেশি ভাষা থেকে বা নবগঠিত শব্দ তৈরি করে নেবে, আঞ্চলিক শব্দকে আস্তে, আস্তে মান্যতা দেবে। এভাবেই শব্দভাণ্ডার আরও সমৃদ্ধ হবে এবং ভাষা এগিয়ে চলবে। বাংলা শব্দভাণ্ডারকে ভালো করে বোঝার সুবিধার জন্য এখানে হাতে কলমে কিছু অনুশীলনের সুযোগ রয়েছে। এখানে দেওয়া স্লাইডে যে শব্দের তালিকাগুলি রয়েছে তা থেকে প্রথমে অনুমান করার চেষ্টা করুন কোনটি কোন ধরনের শব্দ। সেই অনুযায়ী পরে দেখবেন মিলিয়ে নেবেন। আপনাদের এই আলোচনার শেষে কিছু প্রশ্ন রাখা আছে। সমস্ত প্রশ্নের উত্তর এই আলোচনার মধ্যেই পাবেন। প্রশ্নগুলি আপনাদেরকে অনুশীলন করতে অনুরোধ করা হচ্ছে। ভিডিওর শেষে কিছু গ্রন্থপঞ্জি দেওয়া আছে। এই গ্রন্থপঞ্জিগুলো আপনাদের অতিরিক্ত পড়াশোনার জন্য কাজে লাগতে পারে। এর মধ্যে থেকে কোনো নির্বাচিত গ্রন্থ আপনারা সংগ্রহ করে পাঠের সহায়ক হিসেবে ব্যবহার করতে পারেন।